শুরু হচ্ছে আজকের ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। প্রথমেই আমরা দেখব এই অধ্যায় থেকে মোট কতগুলো প্রশ্ন আমাদের নিবন্ধন পরীক্ষাতে বিগত সালগুলোতে এসেছে। কোশ্চেন নাম্বার 1 মোটামুটি দেখতে পাচ্ছেন কি না আপনারা 1 নম্বর কোশ্চেন আমি আরেকটু বড় করে দিচ্ছি যেহেতু লম্বা লম্বা লাইন। এই কোশ্চেনগুলো প্রথমে আপনাদের সমাধান করতে হবে না, জাস্ট খালি সিম্পলি একটু দেখে নেন, কারণ এগুলো রুলস বাই রুলস কিন্তু আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা বলেছে ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট হি ইজ ব্রেভ ম্যান। প্রশ্নটাকে করতে বলেছে সিম্পল, আমরা এটাকে আনসার করব না, আমরা আনসার করব কিন্তু একেবারে রুলস বাই রুলস। তাহলে প্রথম প্রশ্নটা বলছে হচ্ছে ইট ইজ বিয়ন্ড দ্যাট হি ইজ এ ব্রেভ ম্যান, সিম্পল করতে বলছে, ঠিক আছে। এরপর আসি 2 নাম্বার, সার্টেনলি আই শ্যাল বাই ইউ। এইখানে বলছে এটাকে কমপ্লেক্স করতে, এটা আসছে অষ্টম বেসরকারি নিবন্ধনে। তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু সেন্টেন্স কমপ্লেক্স করতে বলবে, আনসার করার দরকার নাই, শুধু গবেষণাটা একটু দেখব। 3 নাম্বার বলছে হি ওয়ার্ক ভেরি হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। তার মানে সো দ্যাট যুক্ত একটা নিয়ম থাকবে, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কিভাবে সিম্পল করা যায় সেই বিষয়ে আমাদের একটা রুলস আছে, সেগুলো শিখতে হবে। 4 নম্বর প্রশ্ন আই স হিম গোয়িং টু মার্কেট, এটাকে কম্পাউন্ড করতে বলা হচ্ছে। তার মানে এইটা আছে সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়মটা আমাদেরকে শিখতে হবে। জাস্ট কোশ্চেনটা একটু দেখে নেন, এখানে সলভ করার প্রয়োজন নেই, জাস্ট আমরা কোশ্চেনের গবেষণাটা দেখে নিচ্ছি। 5 নাম্বার মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল, তার মানে কম্পাউন্ড থেকে আমাদেরকে সিম্পল করতে বলতেছে। মুভ অ্যান্ড ডাই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড থেকে আমাদেরকে সিম্পল করতে হবে। 6 নাম্বার ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানে মানুষ হচ্ছে তার নিজের ভাগ্যের নির্মাতা। তো এখানে এই প্রশ্নটা ছিল হচ্ছে কমপ্লেক্সে, বানাইতে বলছে হচ্ছে সিম্পল। তাহলে আমরা কমপ্লেক্স টু সিম্পল লার্নিং করব ইনশাল্লাহ, রুলস বাই রুলস আলোচনা করব। 7 নাম্বার হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এইখানে দেখেন এই যে সো ডট ডট দ্যাটের একটা নিয়ম পাবো আমরা, সো ডট ডট দ্যাট থাকলে কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করব সেই নিয়মটা আমরা ইনশাল্লাহ শিখব। এটা আসছে 12তম শিক্ষক নিবন্ধনে। 8 নাম্বার বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। এখানে এই সেন্টেন্সটাকে কি করতে বলা হয়েছে? কম্পাউন্ড করতে বলা হয়েছে। তার মানে আবারও দেখলাম যে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। কিভাবে বুঝবেন কম্পাউন্ড? বেলাল হাসান, সব কিছু নিয়ে আমি বেসিক আলোচনা করব, আগে কোশ্চেনগুলো দেখেন। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এই সেন্টেন্সটাতে বাট আছে, বাট দেখে বুঝবেন এইটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। একদম ইজি ওয়েতে বুঝাবো, এখানে তেমন কোনো সূত্র অ্যাপ্লাই হবে না ইনশাল্লাহ। 10 নম্বর জাস্ট কোশ্চেনগুলো আগে দেখেন। 10 নম্বর বলছে রিড টু লার্ন, শেখার জন্য পড়ো। এইটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। এরপর দেখেন 11 নাম্বার দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট ড্যাশ, মানে টু ডট ডট থ্রু এর নিয়মে প্রশ্ন দিয়েছে। 12 নাম্বার দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট এর নিয়মে এর আগেও একটা প্রশ্ন দেখেছি, তার মানে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে বলেছে। সো এটাও আমরা নিয়ম শিখব। 13 নাম্বার হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, আবারও দেখেন সো ডট ডট দ্যাট থেকে কোশ্চেন আসছে, তার মানে সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। 14 নাম্বার বলছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই যে দো যুক্ত থাকা মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে বলছে। সো আমরা সবগুলো নিয়ম একসাথে জাস্ট কয়েকটা ট্রিক্সের মাধ্যমে শিখবো, সেই জন্য আমার সাথে বেসিক আলোচনা 10 মিনিট দিবেন, একটু পরেই নিব আমরা। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, তার মানে দো অল দো যুক্ত সেন্টেন্স, এটা কমপ্লেক্স, এইটাকে আবার সিম্পল করতে হবে। 16 নাম্বার মুভ অ্যান্ড ডাই, দেখেন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ অ্যান্ডের উভয় পাশে দুটো মেইন ভার্ব আছে, অ্যান্ডের উভয় পাশে দুটো মেইন ভার্ব আছে, তার মানে যে সেন্টেন্সে অ্যান্ড দ্বারা দুটো ভার্ব থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করতে বলেছে। ফাইন। 17 ইফ ইট ডাজন্ট মুভ হি উইল ডাই, ইফ যুক্ত সেন্টেন্স এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে বলছে যে কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। তাহলে কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে চিনতে হবে, তাহলে আমরা এখান থেকে উত্তর বের করতে পারবো। 18 নম্বর আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, এই যে অ্যান্ড দ্বারা দুপাশে ভার্ব আছে, এই পাশে ওয়েন্ট ভার্ব আছে, এই পাশে হ্যাড ডান ভার্ব আছে,
তার মানে অ্যান্ডের উভয় পাশে দুটি ভার্ব আছে। সো এই সমস্ত ক্ষেত্রে দুটি ভার্বযুক্ত সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত হলে কম্পাউন্ড, এটাকে করতে বলেছে সিম্পল। কিভাবে সিম্পল খুঁজবো আমরা সেটা দেখবো ইনশাল্লাহ একটু পর। 19 নম্বর প্রশ্ন দেখেন, 19-এ বলছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। এইখানে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সফলতার জন্য। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে উইদাউট চেঞ্জিং মিনিং, কোনো ধরনের মিনিং চেঞ্জ না করে। 15তম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন, আনসার হচ্ছে প্রথমটা ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। 20 নম্বর প্রশ্ন, হি কনফেসড হিজ গিল্ট। দেখেন এইটাকে সিম্পল সেন্টেন্স কিন্তু বলছে কি করতে, কমপ্লেক্স করতে। তাহলে কত কোশ্চেন দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। 21 নম্বরটা দেখেন, হি গেভ মি এ ড্রেস হুইচ ইজ এক্সপেন্সিভ। এই যে হুইচ আছে, হুইচ থাকার মানে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এক্ষেত্রে দুটো ভার্ব আছে, এই পাশে একটা গেভ ভার্ব, এই পাশে একটা ওয়াজ একটা ভার্ব, দুটো ভার্ব হুইচ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলছে সিম্পল। সিম্পল সেন্টেন্সে একটার বেশি ভার্ব থাকবে না, কোনো কনজাংশন থাকবে না, আমরা সেগুলো বেসিকে বলবো। এবং 22 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তৈরি করতে বলেছে কমপ্লেক্স। তাহলে আমরা দেখলাম যে আমাদের 3 ধরনের স্টাইলই পড়তে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3ভাবে আমাদের স্ট্রাকচারগুলো পড়তে হবে। তো সেইগুলো আমরা এখন রুলস বাই রুলস সলভ করব। তবে রুলস বাই রুলস সলভ করার আগে ছোট্ট একটা বেসিক অবশ্যই আপনাকে শিখতে হবে। যদি বেসিকটা না শিখি তাহলে আপনাকে এত কিছু শেখাতে পারবো না। সো সেই বেসিকটা নিয়ে আগে একটু কথা বলবো। আমাকে 10টা মিনিট সময় দিতে হবে আপনাদেরকে ইনশাল্লাহ, এতে করে আপনার জন্য সব প্রশ্নের উত্তর করা সহজ হবে। আচ্ছা, তো চলুন আমরা সেই জায়গাটাতে একটু যাই, একটু সময় নিচ্ছি। ওকে, প্রথমে আমার সাথে কয়েকটা লাইন আপনাকে একটু পড়তে হবে। দেখেন, আমাদেরকে সিম্পল কমপ্লেক্সের মধ্যে সবার আগে চেনার উপায় বুঝতে হবে। যারা জানেন তারাও একটু কষ্ট করে আমার সাথে সময় দিবেন। সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবেন, চেনার উপায়টা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কনজাংশন থাকবে না। জাস্ট এই টিপসটা আগে আপনাকে শিখতে হবে, বেসিক টিপস। 3টা লাইন দিয়ে আমরা অনেক কিছু কভার করতে পারবো। কমপ্লেক্স, 2টি ফাইনাইট ভার্ব থাকবে, 2টি ফাইনাইট ভার্ব থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন, সংক্ষেপে লিখতাম সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে দো। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করব। সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এটুকু পড়লেই হবে। কম্পাউন্ডের ক্ষেত্রেও 2টি ফাইনাইট ভার্ব, কমা, এইখানে কয়েকটা কনজাংশন আপনাকে মনে রাখতে হবে, তাহলেই হবে। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। এগুলো থাকে। এবার দেখেন, আমি যদি বলি আপনার জন্য একটু সহজ করি, অন্যান্য কনজাংশন থাকবে। এই 3টা লাইন আমি বুঝাতে পারলেই আপনাকে সব বুঝাতে পারবো। এটা হচ্ছে চেনার উপায়। এটা কি বলেন? চেনার উপায়। চেনার উপায় 1 নম্বর সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবেন, 2 নম্বর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবেন, 3 নম্বর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবেন। আপনি প্রথমে 1 আর 3 চিনেন তাহলে হবে।
এক নম্বরে বলেছি যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং কোনো কনজাংশন থাকবে না, সেটার নাম হলো সিম্পল সেন্টেন্স। পরেরটা কম্পাউন্ড হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্সেও দুটো ফাইনাইট ভার্ব থাকবে। এখন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যেটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা যুক্ত থাকবে এই কনজাংশনগুলো দিয়ে। কি কি কনজাংশন? অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, দুইটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে কম্পাউন্ড সেন্টেন্স, এবং দুটি কনজাংশন দুটি ফাইনাইট ভার্বকে যে যোগ করবে সেই কনজাংশনগুলো কি কি আমার সাথে একবার একটু পড়ে নেন। এখানে 2টা মিনিট সময় দিলে পরের পুরো অধ্যায়টা আপনার কাছে একদম ইজি মনে হবে। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, বলেন কয়েকবার বলেন। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। একটু উল্টো করে পড়েন। ফর, ইয়েট, সো, বাট, নর, অর, অ্যান্ড। এইগুলো দ্বারা দুটো ফাইনাইট ভার্ব যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলো বাদে অন্যান্য যত কনজাংশন, অন্যান্য কনজাংশনগুলো কি কি আছে? আমরা অন্যান্য কনজাংশন অনেকেই চিনি, যেমন আছে দো, অলদো, সিন্স, বিফোর, দ্যাট, সো ডট ডট দ্যাট, so that, if, while, when, মানে এই যে অন্যান্য কথাটা বললাম না, অন্যান্য বলতে আরও অনেক আছে, এটসেট্রা, আরও যত কনজাংশন আপনারা চিনেন। তার মানে মূলত আপনি যদি কম্পাউন্ডগুলো চিনেন, কম্পাউন্ডগুলো বাদে অন্যান্য যত কনজাংশন পাবেন সেখানে যদি দুটো ফাইনাইট ভার্বকে যুক্ত করা থাকে অবশ্যই সেটা হলো কমপ্লেক্স। সো আমাকে পরীক্ষার হলে তো লিখতে হচ্ছে না, এটা তো রিটেন না, প্রিলিমিনারি এক্সাম, 4টা অপশনের জিনিসগুলো দেওয়া থাকবে, আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই জন্য আপনার কোনো নিয়ম মুখস্থ করতে হবে না, শুধু এই বেসিকটুকু জানলে প্র্যাকটিক্যালি আমরা সব সমাধান করতে পারবো। মোশাররফ হোসাইন সরাসরি ওইগুলো লিখে দিয়েছেন, গুড করেছেন। এখন আমরা তাহলে একটু একটু আগাতে পারি, তাই না? তার মানে অন্যান্য কনজাংশন হলে এগুলো, আরও যত কনজাংশন আপনারা জানেন চাইলে আপনারা লিখে যেতে পারেন। মুনতাসির ফান বয়েজ সূত্র দিয়েছেন, ঠিক আছে, এগুলো আমরা অতীতে ব্যবহার করতাম। এখন টানা মুখস্থ করবেন। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। কথা না বেরিয়ে চলে যাব প্র্যাকটিসে। আচ্ছা, এইবার আসি আজকের ক্লাস। মাওলানা মোহাম্মদ আবু জাফর আজকের ক্লাসে 21টা প্রশ্ন দেখাচ্ছি আমরা নিবন্ধনের। ক্লাস গুরুত্বপূর্ণ, মানে স্টার্ট দিয়ে 1 কোটি দিবেন এই অধ্যায়ের উপরে, কি বলেন? নিবন্ধনে সরাসরি উল্লেখ আছে ট্রান্সফরমেশন, এটা করতে হবে। তো ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন হয়। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে 100 জন ক্লাসে আছেন, আমি আশা করি সামনে বেশি দিন না নিবন্ধন পরীক্ষার, অ্যাডমিট কার্ড ছেড়েছে আপনারা জানেন। সো এই যে এই কয়দিনে আপনি জাস্ট এখান থেকে একটা কোশ্চেন পাবেন আজকের 1 ঘন্টা সময় দিলে। আসেন, প্রথম নিয়ম, টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, ভেরি ডট ডট এন্ড। এইখান থেকে আপনাকে একটা স্ট্রাকচার ফলো করলে আপনি বুঝবেন যে টু ডট ডট টু যেটা, এইটা থাকবে সিম্পল সেন্টেন্সে, টু ডট ডট টু। তারপরে সো ডট ডট দ্যাট, এইটা হলো কমপ্লেক্স। আরেকটা হলো ভেরি ডট ডট এন্ড, এটা হলো কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আপনি এখান থেকে একটা জিনিস জাজ করেন, অ্যান্ড থাকা মানে আমরা বলছিলাম সেটা কোন ধরনের সেন্টেন্স, মনে আসছে নিশ্চয়ই? অ্যান্ড থাকা মানে এই যে অ্যান্ড মানে কোন সেন্টেন্স? কম্পাউন্ড। শুধু দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট অথবা দ্যাট থাকা মানে কোন সেন্টেন্স? দ্যাট হচ্ছে এই যে এইগুলোর বাইরের কনজাংশন, মানে অন্যান্য কনজাংশন, এই যে দেখেন, তার মানে এটা হবে কমপ্লেক্স। আর টু ডট ডট টু এগুলো ন্যাচারালি কোনো ধরনের কনজাংশন না, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এইবার আসি এই কেসটাই আপনারা কিভাবে এমসিকিউতে চেঞ্জ হচ্ছে দেখেন। এইখানে আমরা একটু মুছে দিয়ে পরিষ্কার করে বলি। 1 নম্বর প্রশ্ন দেখেন, এবার শুরু হচ্ছে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস। দ্য কমপ্লেক্স অফ হি ইজ টু উইক টু ওয়াক। প্রথম প্রশ্ন হলো এই সেন্টেন্সটা আছে কোন ধরনের সেন্টেন্সে, এইটা আপনি বুঝে নেন আগে, এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তা বোঝার জন্য এখানে দেখতে হবে কয়টা ফিচার্স, ফাইনাইট ভার্ব আর কনজাংশনের খেলা, কিচ্ছু না। ফাইনাইট ভার্ব আর কিসের খেলা? কনজাংশনের খেলা। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা আছে? ফাইনাইট ভার্ব একটাই আছে, সেটা হলো ইজ।
যখন একটাই ফাইনাইট ভার্ব আছে, আমরা বলেছি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স। আপনি ধরেন কোনো নিয়ম জানেন না, সরাসরি বুঝলেন এটা সিম্পল সেন্টেন্স। করতে বলেছে কি? কমপ্লেক্স। কমপ্লেক্স করতে বলেছে মানে আপনি কি খুঁজবেন? কমপ্লেক্সে কি লাগবে? দুটো ফাইনাইট ভার্ব লাগবে আর অন্যান্য কনজাংশন লাগবে। অন্যান্য মানে কি? এই যে এইগুলো বাদে, এই কম্পাউন্ডেরগুলো বাদে অন্যান্য কনজাংশন লাগবে। সো আপনি এখন নিজেই দেখেন যে এইরকম অবস্থাটা কোথায় আছে। আমি কিন্তু ধরেন আপনাকে নিয়ম বললাম না যে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, বাট আপনি ফিচার্স দেখে বলে দিতে পারবেন। তো এইখানে দুটো ফাইনাইট ভার্ব আছে কোন কোন সেন্টেন্সে? দেখেন দুইটা ফাইনাইট ভার্ব এখানে নাই, এখানে একটাই আছে। এই সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে। সো একটাই ফাইনাইট ভার্ব, তিনটা আগেই বাদ। সো একটা মাত্র সেন্টেন্স যেখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, এখানে ইজ আছে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে ক্যান নট ওয়াক। এবং দুইটা ফাইনাইট ভার্বের পাশাপাশি কি লাগবে? একটা কনজাংশন লাগবে, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন এখানে আছে যেটা, সেটা হলো দ্যাট। তা আপনি বলেন আনসার কোনটা? তাহলে কি মোটামুটি বুঝতে পারলাম? ক্লিয়ার? সেম ভাবে 1 নম্বর প্রশ্নটা, তাহলে আনসার কি দাঁড়ালো? 1। তাহলে আপনি কিন্তু নিয়ম মুখস্থ করবেন না, জাস্ট এই 3টা ফিচার্স মাথায় রাখেন, আপনার পুরো ক্লাসটা ইজি হয়ে যাবে, পুরো ক্লাস। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আপনার আনসার করতেছেন তো? সাবিনা আক্তার, তাহসিন তাসিবা, উৎপল চন্দ্র রায়। এরপর 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার কোশ্চেনটা যদিও সরাসরি এখানে এটা নিবন্ধনে আসা প্রশ্ন, এটা জাস্ট স্ট্রাকচার ফিল আপ করার বিষয়। এখানে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা ফিল আপ করবেন কিভাবে? স্ট্রাকচারটা হলো এইটা, কোনো জায়গাতে এরকম থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস V1। এটা একটা স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্স চেনার একটা স্ট্রাকচার। এইটা পূরণ করলে আসলে এখানে কি হবে সেটা আনসার করতে বলছে। সো এটা পূরণ করেন তো আপনারা। এই ধরনের একটা অধ্যায় কিন্তু আপনারা করে আসছেন, অন্য একটা অধ্যায় পড়ছেন, এটা আপনারা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অধ্যায় পড়েছেন। তো বলেন তো এটা আনসার কি? দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। আনসার হচ্ছে এই ডি নাম্বার। লোকটা এতই অসৎ যে সে কখনো সত্য বলে না। আচ্ছা, এটা জাস্ট একটা স্ট্রাকচার আপনাদেরকে একটু ফলো করালাম। নেক্সট কোশ্চেনটা দেখেন 2 নম্বর। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা হচ্ছে দশম শিক্ষক নিবন্ধনে আসছে, 10ম শিক্ষক নিবন্ধনে আসছে। বলেন তো এটা কি হবে অ্যান্সার? আসমা খাতুন বসরি, কিশোর মুন্ডা আছেন আমাদের সাথে। হ্যাঁ বলেন 3 নম্বর প্রশ্নটা কি হবে? 3 নম্বর, এই যে গতকাল ঢাকা ভার্সিটির পরীক্ষা হলো না, এই বইটাতে বেসিক থেকে অ্যাডভান্স লার্নিং বলে আমরা কিছু পার্ট রাখছি। সেই অ্যাডভান্স লার্নিং থেকে কোশ্চেন আসছে, যা জীবনে কোনো বইতে অ্যাড করা নাই। হ্যাঁ, যারা ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখছেন জানেন। সো এই জন্য আপনাদেরকে বলি যে এক্সপার্টটা সাথে রাখেন। তো যাই হোক 3 নম্বর প্রশ্ন কি হবে? উৎপল বলছেন হচ্ছে 3-এর বি না, দাঁড়ান 3-এর বি না এ না সি, এইটা একটু বুঝি। প্রথম প্রশ্ন হচ্ছে উপরের সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, সো ডট ডট দ্যাট, তাই না? কমপ্লেক্সে আছে, দ্যাট দেখে বুঝলাম। আর কি দেখে বুঝলাম? দ্যাট থাকলেই কি কমপ্লেক্স নাকি ফাইনাইট ভার্ব দুটো লাগবে? দুটো ফাইনাইট ভার্ব লাগবে। কমপ্লেক্সেও 2টা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডেও 2টা ফাইনাইট ভার্ব। পার্থক্য হলো কনজাংশনে গিয়ে। আচ্ছা, তো এখন 3-এ এইটাতে কনজাংশন আছে, তার মানে এটা কমপ্লেক্স। সিম্পল করতে হলে একটাই ফাইনাইট ভার্ব লাগবে। একটা ফাইনাইট ভার্ব কোথায় আছে? এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা ফাইনাইট ভার্ব, তাই না? আচ্ছা, এই যে সাজু আহমেদ, কিছু বুঝতে হবে না, আমার সাথে একটু সময় দেন, বুঝবেন সব। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে সো ডট ডট দ্যাট থাকলে আমরা এটাকে সংক্ষেপ করার জন্য একটু আগে একটা বিপরীত নিয়ম শিখেছিলাম যে টু ডট ডট টু দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। এখন তার আগে কেন ওইভাবে চেঞ্জ করতে হয় সেটা একটু বুঝি। আপনি যদি দ্যাট থেকে হি ক্যান নট এই পর্যন্ত তুলে দেন, তাহলে এই পর্যন্ত সাবজেক্ট কনজাংশন তুলে দেন, তাহলে পরবর্তীতে যে ওয়ার্ক ভার্বটা আছে এই ভার্বের পূর্বে টু বসিয়ে এইটাকে ইনফিনিটিভে রূপান্তর করতে হবে। সো এই ওয়ার্ক ভার্বের সামনে আমার টু লাগবে, তাই না? আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো ফর হিম অতিরিক্ত এই শব্দটা কি আমাদের মূল বাক্যে ছিল না? তাহলে অযথা এই জিনিসগুলো আনা এখানে ভুল, এইভাবে আপনি বাদ দিতে পারবেন। এবার আসেন,
এখন এ আর বি এর মধ্যে একটা হচ্ছে সো উইক টু আর হলো টু উইক টু। এই জায়গাতে বলেন তো এই যে সো ডট ডট টু এইটা কোনো স্ট্রাকচারে নাই, আমরা যেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অধ্যায়ে শিখে আসছি। সো ডট ডট দ্যাট বসে আর টু ডট ডট টু বসে। ক্লিয়ার? তাহলে আনসারটা হচ্ছে 3-এর 1। একজন বলছেন ফাইনাইট ভার্ব সম্পর্কে বলেন। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব দেখে আপনি টেন্স বুঝবেন। সোজা কথা 12টা টেন্সের মধ্যে যে ভার্ব থাকে, যে ভার্বের অংশটা থাকে 12টা স্ট্রাকচারে, ওইগুলোই ফাইনাইট ভার্ব। 12টা টেন্স স্ট্রাকচারের মধ্যে যে ভার্বের অংশটা থাকে সেটাই হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। সেটা সরাসরি মেইন ভার্ব দ্বারাও হতে পারে, অক্সিলারি প্লাস মেইন ভার্ব দ্বারাও হতে পারে। তার মানে ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব দ্বারা টেন্স নির্ধারণ করা যায়। তাহলে 3-এর আনসারটা কি? এ। প্রত্যেকে আনসার করেছেন, কঠিন না, তার মানে বুঝতে পারছেন। 4-এর আনসারটা বলেন। 4 প্রিয়া রানী, বললাম ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্সের স্ট্রাকচারে যে ভার্ব পাওয়া যায় সেটা। অর্থাৎ ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব নিজে অর্থ সম্পন্ন করতে পারে। টেন্সের স্ট্রাকচারে যে 12টা স্ট্রাকচারে ভার্ব আছে, সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে এই জায়গাগুলো। হি ওয়ার্কস টু স্লোলি ড্যাশ ইন টাইম, এখানে আনসার কি হবে? 4 নাম্বার। ওই যে টু ডট ডট টু এর নিয়মে এখানে আনসার হয়েছে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকতে পারে সেই স্ট্রাকচারে, তাহলে এখানে আনসার হবে 2 এবং ভার্বের সাথে V1, টু ডট ডট টু প্লাস V1। 8-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। তাহলে আমরা আরেকটা স্ট্রাকচার এখানে মনে রাখবো। সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব, একটাই ভার্ব কিন্তু, প্লাস 2 প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস 2 প্লাস V1। এই যে আপনাদের এই জায়গায় শূন্যস্থান দিতে পারে, এটার সাথে দিয়ে শুধু এই 2 এ শূন্যস্থান দিতে পারে, নানানভাবে আমাদেরকে কিন্তু শূন্যস্থান করে কোশ্চেনটা দিতে পারে। ওকে, এর পরেরটা পড়েন, পরেরটা এটা পড়েন, 5 নাম্বারটা পড়েন, কোশ্চেন নাম্বার 5 আনসার করেন। 5 মেসেজ করো। পাঁচ নাম্বারটা বলেন। আসমা খাতুন বাসরি, 5 নাম্বার বলেন। 5, দ্য গ্রাস ওয়াজ সো ওয়েট দ্যাট উই কুডেন্ট সিট অন ইট, ঘাস এতটাই ভেজা ছিল যে আমরা এটার উপর বসতে পারলাম না। সো এইটাকে বানাতে বলেছে সিম্পল সেন্টেন্স। তার মানে সো ডট ডট দ্যাট যুক্ত সিম্পল সেন্টেন্স করার নিয়ম হলো টু ডট ডট টু। তাহলে টু ডট ডট টু আছে কোথায়? খুবই সহজ, আনসার হচ্ছে বি নাম্বার, 5-এর বি। প্রত্যেকে উত্তর করেছেন। শাম্মী আক্তার, পারছেন তো সবাই? তাবাসসুম নিসাত। নেক্সট কোশ্চেন, এটা পারলেন সবাই, ফাইন। 6 বলেন। 6 নাম্বার বলছে হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। 5 নাম্বারটা বলেন। He is so dishonest that he cannot speak the truth. আনসার কি হবে? 6। সেম কোশ্চেন, এখানে কি বলা আছে দেখেন তো, সো ডিসঅনেস্ট দ্যাট মানে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু এর নিয়ম, টু ডট ডট টু, এই যে টু স্পিক, টু এর পরে লাগবে হচ্ছে V1। সো আনসার হচ্ছে সি নাম্বার। পারছেন তো? তার মানে আমরা এই একটা স্টাইলের অনেকগুলো প্রশ্ন কিন্তু এইভাবে সমাধান করতে পারবো। লেকচার শিট দিয়ে দিলে এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। নেক্সট, পরের নিয়মে আসি আমরা। ছোট্ট ছোট্ট কিছু ক্লু আমরা মাথায় রাখলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে আরও সহজভাবে বুঝতে পারবো। এবার আসি পরের টপিকটাতে। বলেছি দেখেন, যদি বার্ড থাকে, বার্ড থাকলে সেটা কমপ্লেক্স, তাই না? বার্ড থাকলে আমরা সেটাকে কি বলছি? কম্পাউন্ড। এই দেখেন কম্পাউন্ড, কম্পাউন্ডের একটা কনজাংশন বা মার্কার হলো বাট। কম্পাউন্ড চেনার উপায়,
তাহলে বাটযুক্ত কম্পাউন্ডকে আমরা কমপ্লেক্স করব দো অলদো দিয়ে। দেখেন আমরা কিন্তু দো অলদোর বিষয় বলছি, দো অলদো হচ্ছে অন্যান্য কনজাংশনের মধ্যে পড়ে। এখানে যে কনজাংশনগুলো আছে এগুলো হচ্ছে কম্পাউন্ডের কনজাংশন, এগুলো বাদে আর যত কনজাংশন আছে, কনজাংশন আমরা চিনি, দেখলেই চিনি, সেগুলো হচ্ছে কমপ্লেক্সের। তার মানে এই দো অলদো হচ্ছে কমপ্লেক্সের। এখন উপরে দুইটা জিনিস দেওয়া আছে, এই যে ইন স্পাইট অফ, আরেকটা হচ্ছে শুধু ডেসপাইট। এই দুটো জিনিস কিন্তু কখনো কনজাংশন না, আগে এইটা আপনাকে চিনতে হবে। এই দুটো হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা সরাসরি প্রিপোজিশন। সত্ত্বেও বোঝাতে এই শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন। তার মানে কোনো সেন্টেন্সে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এগুলো কি। তার মানে আগে চিনতে হবে আপনাকে এই দুটো হচ্ছে একটা প্রিপোজিশন, এগুলো কোনো কনজাংশন না। সো যেই সেন্টেন্সে এগুলো থাকবে সেগুলোর সাথে ফাইনাইট ভার্বের সংখ্যা একটা থাকা মানে সিম্পল সেন্টেন্স, দো অলদোর সাথে দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে কমপ্লেক্স সেন্টেন্স, বাটের সাথে দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই রুলসটা মুখস্থের কিচ্ছু নাই, শুধু অর্থটা মিলানোর জন্য বাটের প্রয়োজনে দো অলদো আর সিম্পলের প্রয়োজনে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এখন আসি আমরা, এখানে আরেকটা কথা বলে রাখি, ইন স্পাইটের সাথে অফ লাগে কিন্তু ডেসপাইটের সাথে কোনো অফ লাগবে না, মাথায় রাখবেন। ডেসপাইটের সাথে কোনো অফ লাগবে না কিন্তু ইনস্পাইটের সাথে অফ লাগবে। বেশ, এবার আমরা উদাহরণ দিয়ে বুঝি। এই যে কত সুন্দর দেখেন তো, এই যে দেখেন কত a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে। এই সমস্ত সূত্র দেখলে আপনাদের মস্তিষ্ক গরম হয়ে যাবে, আমারই গরম হয়ে যায়, এই জন্য আমি এগুলো রাখি না। আউট আউট। কোশ্চেনে আসেন। 1 নম্বর, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। প্রথম বিষয়টা আগে বুঝেন, আগে চেঞ্জ না, আগে বুঝেন এইটা কোন সেন্টেন্স। আপনি এইখানকার এই 3টা লাইনই সারাক্ষণ আপনাকে মাথায় ঘোরাতে হবে যদি ট্রান্সফরমেশনটা শিখতে চান। বারবার এই 3টা লাইন সম্পর্কে বলতেছে, আপনি শুরু থেকে শেষ ক্লাস পর্যন্ত শুনবেন, কতক্ষণ মাথায় ঢুকবে না, ঢুকেই ছাড়বো মাথায়। তারপরে যদি না ঢুকে তাহলে মাথা পিছে বাড়ি দিব। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে সেন্টেন্সটা যে কমপ্লেক্স তা বোঝার উপায় হচ্ছে এখানে দো আছে, দো মানে অন্যান্য কনজাংশন যেটা এই কনজাংশনগুলোর মধ্যে নাই, এবং তার মানে এখানে দুটো ফাইনাইট ভার্ব লাগবে যদি কমপ্লেক্স বলতে চান, কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, কমপক্ষে, বেশি থাকতে পারে। ইজ একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব আছে। সো এই দুটো ফাইনাইট ভার্ব মানে এটা কমপ্লেক্স, নিঃসন্দেহে এটা হলো কমপ্লেক্স। ভালো কথা, কমপ্লেক্স হলে আমাকে বানাতে বলছে সিম্পল। তো সিম্পল কথা বলা মাত্রই আপনার মাথায় ঢুকতে হবে যে এখন সেন্টেন্স লাগবে যেখানে ভার্ব থাকবে কটা, একটা, ফাইনাইট ভার্ব থাকবে কটা, একটা। এখন একটা ফাইনাইট ভার্বওয়ালা সেন্টেন্স এখানে কোনটা কোনটা সেটা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপরে বাকি ইতিহাস দেখতেছি। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে আর ফাইনাইট ভার্ব নাই, এখানে একটা ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব নাই, এখানে একটা ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব নাই, এই সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব নাই। তার মানে 4টাতে একটা করে ফাইনাইট ভার্ব। এখন প্রসঙ্গ হলো আমি আনসারটা করব কি, একটু কনফিউজ না? এখন আসেন ডি নাম্বারটা ভুল না সঠিক সেটা প্রমাণ করি। ইনস্পাইট অফ হ্যাভিং, এই যে হ্যাভিং শব্দটা আনার কোনো যৌক্তিকতা আছে কিনা আগে বুঝতে হবে। যদি মূল সেন্টেন্সে কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো, দো অলদো যুক্ত এই অংশটাকে হচ্ছে আমাদেরকে শর্ট করতে হয়। আমাদেরকে শর্ট করতে হবে কোনটা? যখন আমরা সিম্পল বানাবো তখন এই অংশটাকে তুলে দিয়ে সিম্পল বানাবো, কারণ এই অংশের কনজাংশনকে বাদ দিতে হবে, আর কনজাংশন বাদ না দিলে তো সেটা সিম্পল হচ্ছে না। যুক্তিতে আসেন, তাহলে এই অংশের আমি এই কনজাংশন তো তুলবো, কিন্তু বাকি অংশ আমার ঠিক থাকবে। হি ইজ অনেস্ট এটা আমার ঠিক থাকবে, প্রথম কথা। তাহলে আমরা বুঝলাম যে শর্ট করব কোন অংশকে, এই সাবঅর্ডিনেট অংশকে। তাহলে পরের অংশে আমার সবসময় হি ইজ অনেস্ট থাকবে, হি ইজ অনেস্ট আছে কিন্তু এখানে হি ইজ পোর আছে, তাহলে এটা আগে বাদ দিলাম। তো হি ইজ অনেস্ট আছে, এটাও হতে পারে, এটা উত্তর হতে পারে। তার মানে বি নাম্বারটা আমরা আগে বাদ দিলাম। মাইনাস ফর্মুলায় আসেন, যারা বুঝেন তারাও আমার কথাগুলো শুনেন, কাজ আছে, শুনেন। আচ্ছা, তাহলে আমরা মাইনাস ফর্মুলা এখানে এই অংশটাকে ঠিক রাখবো, কারণ এটা মেইন ক্লজ। যার সামনে কনজাংশন নাই সে হলো মেইন ক্লজ, আর যার সামনে কনজাংশন আছে সে হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটাকেই তুলে দিয়ে সিম্পল বানাতে হয়। এখন আসি, তাহলে এই ক্লজের আমরা যাকে তুলবো সেটা বিভার্ব হিসাবে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে আমরা হ্যাভিং নিতাম, কিন্তু ওরকম কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, সো এটাও আনসার হবে না।
হ্যাভিংটা হবে না। আচ্ছা, ফাতেমা মেহজাবিন, সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে ডি নাম্বারটা হলো না মাইনাস ফর্মুলায়। এখন এই এ আর সি এর মধ্যে পার্থক্য কি? ডেসপাইট হিজ পভার্টি, ডেসপাইট হিজ পোর। এখন আসেন, এখন আপনারাই বলেন যে এ নাম্বারটা কেন ভুল বলতেছি আমরা। এই যে হিজের পরে যে পোর শব্দটা ব্যবহার করেছেন, আপনি যদি এইটা না জানেন, আপনি সিম্পল কমপ্লেক্স বুঝে গেছেন, এই 3 লাইন বুঝেন মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝেন। বাট আপনি যখন বুঝেন না যে হিজের পরে পোর হয় না, হিজের পরে হতে হয় পোভার্টি, এর কারণটা যদি না বুঝেন তাহলে বুঝবো যে আপনি আসলে অ্যাডজেটিভের অধ্যায় পড়েন নাই। কেন? কারণ পসেসিভের পরে নাউন বসাতে হয়। হিজ হলো পসেসিভ ওয়ার্ড, আর পসেসিভের পরে নাউন হবে, আর পোর তো হলো অ্যাডজেটিভ। আমাদের লাগবে পোরের নাউন রূপ পোভার্টি। পোরের নাউন কি হবে? পোভার্টি। তাহলে বুঝতে পারলাম যে কেন আমার এ নাম্বারটা ভুল। এখন এই নাম্বার যারা ভুল ধরতে পারেন নাই তারা আসলে সিম্পল কমপ্লেক্স চিনেন, কিন্তু এই নিয়মটা জানেন না যে পসেসিভের পরে নাউন ব্যবহার করতে হয়। পসেসিভের পরে কি ইউজ করতে হবে? নাউন ব্যবহার করতে হবে। এই কারণে এই নাম্বারটা হচ্ছে ভুল। শান্ত, কি একটা ব্রেন হ্যাং হয়ে গেছে এতক্ষণ ধরে। ওকে, তাহলে 1 নম্বরটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছি তো কিভাবে কোনটা ভুল। এরপর 2 নাম্বারটা পড়েন। 2 নাম্বারটা পড়েন, সেম ভাবে বুঝে বুঝে পড়বেন। আমি যতক্ষণ যা বুঝালাম সেই বুঝাটা কাজে লাগাবেন। 2 নম্বর প্রশ্ন, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা বলেন। শেখ মোহাম্মদ মঞ্জু, আপনি বলছেন ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। হ্যাঁ, হতে পারে শেখ মোহাম্মদ, আপনার ওটা হতে পারে, কোনো সমস্যা নাই। মাওলানা আবু জাফর স্যার, 2 আনসার করেন, 2 আনসার করেন। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, 2। এইটা কোন সেন্টেন্স আপনাকে দেখে আগে বুঝতে হবে। এটা বলে দেওয়ার দরকার নাই তো, আপনি বুঝতেই পারছেন কিভাবে। বাট আছে, বাট, এই যে বাট, বাট মানে কোন সেন্টেন্স? কম্পাউন্ড। আরও একটা শর্ত মিলাতে হবে, সেটা হলো 2টো ফাইনাইট ভার্ব থাকতে হবে। বাট পেলেন আর কম্পাউন্ড বলা যাবে না, সাবধান। 2টো ফাইনাইট ভার্ব, অর্থাৎ 2টো করে শর্ত, একটা হলো কনজাংশনের আর একটা হলো ফাইনাইট ভার্বের। সো এখানে 2টো ফাইনাইট ভার্ব কি কি আছে? এই পাশে একটা ইজ, এই পাশে একটা ইজ, 2টো ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এখন বলেন এখানে 2 নম্বর আনসার কি হবে? তাহলে এটা তৈরি করতে বলেছে সিম্পল। সিম্পল সেন্টেন্স মানে প্রথম কথা হলো এই দো যুক্তটা বাদ, কারণ সিম্পল সেন্টেন্সে নো কনজাংশন, সিম্পল সেন্টেন্সে নো কনজাংশন। এবার দেখেন এটাও বাদ, এখানেও একটা কনজাংশন হিসেবে অ্যান্ড দিয়ে দিয়েছে। এটাও বাদ, এখানে একটা কনজাংশন হিসেবে সো দিয়ে দিয়েছে। সিম্পল মানে নো কনজাংশন, আর এইখানে কোনো কনজাংশন নাই। এই যে ইন স্পাইট অফ, এটা কোনো কনজাংশন না, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার দ্বারা এই নাউন ফ্রেজটুকু যুক্ত করা আছে। আর বাকি যে হি ইজ অনেস্ট, এইটা মেইন পার্ট, এটা ঠিক থাকবে, এইটা এখানে ঠিক আছে। তাহলে আনসারটা হচ্ছে এ নাম্বার 2 রে। বাহ, সুন্দর, আপনারা তো পারেন। আমার শুনুন, 2 একটা প্রশ্ন বুঝতে পারলে বাকিগুলোতে আমার কষ্ট হবে না, আপনাদেরও কষ্ট হবে না, বোরিং লাগবে না। 3 নাম্বার বলেন। 3, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, 3 নাম্বারটা বলেন। হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। পরেরটা বলেন, 3 নাম্বারটা বলেন। হি ইজ রিচ বাট অনেস্ট, 3-এর 1। সবাই পারছেন তো? বাস, আমার মনে হয় আর কিছু বলা লাগবে না। বলেছে কি? কমপ্লেক্স, আর কমপ্লেক্স মানে নিঃসন্দেহে আপনার কনজাংশন লাগবে একদম। এখানে আর আপনি যদি কষ্ট না করেন, একটাই আনসার, সেটা হলো এই নাম্বার, কোনো কষ্ট করতে হচ্ছে না। বুঝতে পারছি সবাই? কমপ্লেক্স মানে আপনার কনজাংশন লাগবে।
আর সেটা কোন কনজাংশন? এইগুলো বাদ দিয়ে অন্যান্য কনজাংশন। পরের কোশ্চেনটা আসেন, 4 নাম্বার, খারাপ দেখা যায়। 4 নাম্বার, কোশ্চেন নাম্বার 4, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, 4 নাম্বার, 4-এর 1। চারের 1, বাহ সুন্দর, সবাই পারছেন, আমার আর কষ্ট নাই, কোনো কষ্ট নাই। 4-এর বি নাম্বারটা এখানে ভুল হওয়ার কারণ কি? এইখানে দেখেন আনহ্যাপি বসাই দিছে, কিন্তু আমরা তো এই অংশের নো চেঞ্জ করবো, হি ইজ হ্যাপি থাকবে। সো এই যে বি নাম্বার ভুল, এর কারণে এখানে আনহ্যাপি লিখছে। আবার এখানে বাট আনছে, বাট আনলে তো সেটা কম্পাউন্ড হয়ে গেল, আমার তো সিম্পল লাগবে, সিম্পল মানে নো কনজাংশন। এইটা হিজ পোরনেস, পোরনেস শব্দটা জীবনে কোথাও নাই, তার মানে এখানে শব্দটাই ভুল, পোরনেস, বুঝতে পারতেছি। সো আপনি পোরনেস যদি ভুল না ধরতে পারেন, তার মানে আপনি হলো নাউন চ্যাপ্টার বুঝেন না, কিন্তু আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝেন। বুঝাতে পারছি তো? 4-এর আনসারটা 1, সবাই বুঝতে পারছেন। 5 দেখছেন, বুঝলে কত দ্রুত আনসার করা যায়। 5 নাম্বার বলেন, দো হি ট্রাইড হার্ড, যদিও সে কঠোরভাবে চেষ্টা করেছিল, হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল। যদিও সে কঠোরভাবে চেষ্টা করেছিল, সে ব্যর্থ হয়েছিল। আয়েশা সিদ্দিকা, বুঝে গেছেন তাই তো? এই 3টা লাইন বুঝাতে হবে। আমার যত প্রশ্ন সমাধান করছি, উদ্দেশ্য আমার কিছুই না, এই 3টা লাইন বোঝানো। সীমা মধু, হ্যাঁ 5-এর আনসার বলেন। এই যে দো আছে মানে কমপ্লেক্স, দো আছে মানে কমপ্লেক্স, ভালো কথা। এখানে কম্পাউন্ড তৈরি করতে বলেছে কি? কম্পাউন্ড তৈরি করেন। কম্পাউন্ড তৈরি মানে আপনার মাথায় ঢুকে যাবে, কম্পাউন্ড মানে আপনার লাগবে এই কটা কনজাংশন, যে কোনো একটা আর 2টো ফাইনাইট ভার্ব। তো এই কনজাংশনগুলো আছে কোন সেন্টেন্সে? এখানে এই কনজাংশনগুলো, এখানে একটা আছে অ্যান্ড, আর হলো এখানে একটা আছে বাট, এই দুটোতে আছে, মানে হলো এ আর সিতে আছে। তাহলে আপনার এ আর সি এর মধ্যে আনসার হবে। এখন আপনি খুঁজে বের করেন যে কোনটা ভালো মিনিং দিবে। 5-এর আনসারটা, 5-এর আনসারটা এখানে যদিও অর্থে বোঝাচ্ছে, দো হি ট্রাইড হার্ড হি ফেইল্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ফেল করেছিল। হি ট্রাইড হার্ড বাট হি ফেইল্ড, তার মানে এটা বিপরীত ধারণা বোঝাচ্ছে। আর বিপরীত ধারণা বোঝাতে অর্থগত কারণে আমরা বাটের রিপ্লেসে যেটা ইউজ করব, দোয়ালদ, অর্থাৎ দোয়ালদের রিপ্লেসে ইউজ করব বাট। অ্যান্ড হয় সমজাতীয় অর্থে, দুটো ক্লজ এখানে বিপরীত অর্থ দিচ্ছে, এক পাশে চেষ্টা করেছে, আরেক পাশে ফেল করেছে। সো বিপরীত ধর্মী ক্ষেত্রে আমরা ইউজ করব কনজাংশন হিসেবে বাট। এটা হলো আবার অ্যান্ড বাটের পার্থক্য। অ্যান্ড এবং বাটের পার্থক্য হচ্ছে, অ্যান্ড ইউজ করতে হবে সমজাতীয় সেন্টেন্সে, আর বাট ইউজ করতে হবে বিপরীত অর্থ দিতে। সো এই সেন্টেন্সটা বিপরীত অর্থ, আনসার হচ্ছে সি। এটা অনেকেই বুঝতে পারছেন। নেক্সট, কি পারা যাচ্ছে তো? সুফিয়া তাহসিন, 6 নাম্বার, দো হিজ পোর হি ইজ অনেস্ট, এটা তো একবার করলাম মনে হয় নাকি? না, এটা আবার কম্পাউন্ড তৈরি করতে বলেছে, কম্পাউন্ড করেন তো, এটা 6 নাম্বারটা করেন। 38তম বিসিএসে আসা প্রশ্ন। সো ইটস আ ইম্পর্টেন্ট কোশ্চেন। শাজু, থ্যাংক ইউ। 6 নাম্বার, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। কোনো রুলস মুখস্থ করতে হবে না, শুধু এই চেনার উপায় 3টা মাথায় রাখতে হবে। তাহলে আপনি যে যত বই পড়েন 40টা নিয়ম কভার করবে এইটুকু দিয়ে। 6, রেজাউল করিম ভাই বলেন 6 নাম্বার, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা আছে হচ্ছে কমপ্লেক্সে, তৈরি করতে বলেছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড মানেই আপনি কি খুঁজবেন? দুটো ফাইনাইট ভার্ব আর এরকম একটা কনজাংশন, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর। বারবার বলতেছি, আপনারাও পড়েন, আমি পুরো ক্লাসে যত কথা বলি, আপনি তো অন্ততপক্ষে 10 মিনিটের কথা বলতে পারেন, মনে মনে উচ্চারণ করেন। তাহলে আমার লাগবে হচ্ছে অ্যান্ড অর নর বাট সো ইয়েট, এখানে অ্যান্ড আছে, এটা অ্যাজ আছে, এখানে কোনো অ্যান্ড অর নর বাট সো ইয়েট নাই, এটা বাদ। বাট আছে, এটা হতে পারে। এখানে সিন্স আছে, সিন্স আমার লাগবে না, কারণ সিন্স হলো কমপ্লেক্সের। তাহলে এ আর সি এর মধ্যে আনসার হবে। এখন আপনারাই বলেন, দো অল দো থাকা মানে হলো, এটার বিপরীত সেন্স হলো বাট, মানে উভয় পাশে বিপরীত ধারণা বোঝাতে বাটের সাথে সম্পর্ক। 6-এর আনসার সি। আমি বলার আগেই আপনারা আনসার করেন।
ওকে ওকে, তাহলে আমরা ওটা বুঝে গেলাম। এরপর এইখানটাতে একটু পড়েন, এটা পড়েন। বাই অথবা ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ প্লাস জিরান্ড আকারে থাকলে এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স থেকে ইফ দ্বারা কমপ্লেক্স করব এবং অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করব, এটাও আপনারা যদি এইভাবে মুখস্থ না করেন তাতেও সমস্যা নাই, জাস্ট আমরা সরাসরি রুলসে চলে গেলে বুঝতে পারবো। এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এগুলো আমার দরকার নেই, এগুলো সব বইতে দেওয়া আছে। যদি ক্লাস না করতেন তাহলে বই থেকে এগুলো আপনাকে পড়ে কষ্ট করে শিখতে হতো। এগুলো উদাহরণ না, আমরা সরাসরি এক্সাম্পলসে যাব। এইটা করি, 3 নম্বর প্রশ্নটা সলভ করেন। 3 নম্বর প্রশ্ন সলভ করতে করতে আমি একটা নোটিশ দেই, এই বইটার উপরে 2024-এর বইটাকে 36টা খণ্ড করা হয়েছে। এই 36টা খণ্ডের উপরে 36টা এক্সাম হবে, 36টা ক্লাস হবে, 36টা লেকচার শিট, ছোটো ছোটো পার্ট দেওয়া হবে, গ্রামার প্লাস মেমোরাইজিং সহ। এইটার উপরেই বেসিক প্লাস অ্যাডভান্স কোর্সের এই শিডিউল তৈরি করা হয়েছে 36 পর্বের। তাহলে সেই বেসিক প্লাস অ্যাডভান্স কোর্সে যারা এখনও অ্যাড হন নাই, দুর্ভাগ্য ডেকে আনার দরকার নাই, সুযোগ থাকলে কোর্সে যুক্ত হয়ে যান। 1 তারিখ থেকে ফাইনালি রুটিন হয়েছে, ক্লাস হবে। আর রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8টায় আমাদের ক্লাসটা সাজানো আছে। রমজানের কারণে আকপিস হতে পারে, কিন্তু নর্মালি শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টাতে। ওকে, যারা ভর্তি হন নাই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে নেবেন, ভর্তি হয়ে নেবেন। 3 নাম্বার বলেন, 3 মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই, এটা আনসার কি হবে? মুভ অ্যান্ড ডাই। সবাই পারছেন, 6-এর আনসার কি? বি নাম্বার, 6-এর বি। চেয়েছে কি? সিম্পল। সিম্পল চেয়েছে মানে সেখানে আপনি আনলেস আনতে পারবেন না, এটা একটা কনজাংশন। আবার এখানে দুটো ফাইনাইট ভার্ব আনতে পারবেন না, মুভ একটা ফাইনাইট ভার্ব, উইল ডাই একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব আনতে পারবেন না, এটাও বাদ। এইখানেও দুটো ফাইনাইট ভার্ব আবার অর আছে, অর থাকা মানে সেটা হচ্ছে কম্পাউন্ড, অর আছে, দুই পাশে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও বাদ। আনসার তো বি নাম্বার। আপনি মাইনাস ফর্মুলায় করেন, মাইনাস ফর্মুলায় আনসার করেন, দেখবেন সহজে আনসার পেয়ে যাবেন। তাহলে আনসার হচ্ছে বি নাম্বার, বি, রাইট। ঠিক আছে, তাহলে আমরা এই নিয়মটাও পড়লাম। নিয়ম পড়া লাগতেছে না, এখন শুধু এমসিকিউ সলভ করবেন। আয়েশা সিদ্দিকা বলেছেন 9টায়, না 9টায় হবে না, আমরা 8টাতেই ক্লাসটা নিব। 9টায় মিলবে না, আমরা 8টাতেই নিব। 9টা একটু বেশি রাত হয়ে যাবে। এইটা বলেন 1 নম্বর। আমরা কিন্তু আরও একটা রুলসে প্রবেশ করতেছি। দেখেন, আমরা কিন্তু সামান্য এই কথাগুলো দিয়ে যে কোনো রুলসের কোশ্চেন কভার করতে পারি। 6ষ্ঠ বেসরকারি নিবন্ধনে আসছে, এটা বলেন 1 নম্বর। ইফ হি ডাজ নট মুভ হি উইল ডাই, এটা কোন সেন্টেন্স? আগে এটা ধরতে পারবেন তো। ইফ আছে এবং দুটো ফাইনাইট ভার্ব আছে। ডাজ নট মুভ, ফাইনাইট ভার্ব মানে যেটা দেখে টেন্স চেনা যায়। ডাজ নট মুভ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, চিনতে পারতেছেন। এটা হলো উইল ডাই, এটা একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে চিনতে পারতেছেন এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা কনজাংশন আছে। কনজাংশনটা কোন কনজাংশন? কমপ্লেক্স। কমপ্লেক্স কোনগুলো? যেগুলো সাবঅর্ডিনেট না, সাবঅর্ডিনেট বাদে যা আছে সব কমপ্লেক্স। তার মানে এটা কমপ্লেক্সের কনজাংশন। এখন চেয়েছে কম্পাউন্ড। কম্পাউন্ড খুঁজতে হলে আপনার লাগবে কি? অ্যান্ড আছে, অর আছে, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, সবগুলোই আছে। অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, সবগুলোই আছে। এখন প্রশ্ন হলো আপনি আনসার নেবেন কোনটা? আনসার নেবেন কোনটা? এটাই তো প্রবলেম। সবগুলোই আছে। এখন দেখেন, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তৈরি করতে বলা হয়েছে কম্পাউন্ড, তৈরি করতে বলা হয়েছে কম্পাউন্ড। সি নিবেন, বি নিবেন, নানানজন নানান নেবেন, কে কোনটা নেবেন? আচ্ছা, এবার অর্থটা বুঝি। যদি সে মুভ না করে শি উইল ডাই, সে মারা যাবে। যদি সে মুভ না করে সে মারা যাবে, যদি সে মুভ না করে সে মারা যাবে। আচ্ছা, এখন এইখানটাতে প্যাঁচটা হচ্ছে আপনার এই হিয়ে, সমস্যাটা হচ্ছে হিয়ে। যারা এই হি বুঝেন নাই তারা অনেক কিছু ভুল করছেন, যারা হি বুঝতে পারেন নাই তারা ভুল করতেছেন। ভালো করে বুঝেন। হ্যাঁ, ইফ থাকলে লেট হবে, এটা ভুল কথা নাই। মূল আমার কথাটা বুঝেন আগে। এইখানকার সাবজেক্টকে হি, এইখানকার সাবজেক্টকে হি। এইবার
আপনি বুঝেন কিন্তু একটা জিনিস ধরতে পারেন নাই, তাই আমরা বলছিলাম এই অংশ উঠে যাবে, ঠিক আছে ভালো কথা, কিন্তু এই অংশের সাবজেক্টকে হি। আপনারা সবাই জানেন যে হি কখনো সাবজেক্ট উজ্জ্ব আকারে থাকে না। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব আকারে থাকে সেইটা হতে পারে ইউ, সেকেন্ড পার্সেন্ট ইউ, এটা সাবজেক্ট হিসাবে উজ্জ্ব থাকতে পারে। তার মানে হলো আপনি যদি এ আনসার করতে যান, এ নাম্বারটা ভুল। কেন ভুল? কারণ ডাইয়ের আগে ইউ সাবজেক্ট উজ্জ্ব রাখা আছে, কিন্তু আমার কি আসল সেন্টেন্সে ইউ সাবজেক্ট ছিল নাকি হি সাবজেক্ট ছিল? ভালো করে বুঝেন, আসল সেন্টেন্সে আমার সাবজেক্ট ছিল হি, হি তো আর উজ্জ্ব রাখা যায় না, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা ভুল। এখানেও দেখেন মুভ অর ডাই, এটাতেও সাবজেক্ট হিসাবে এখানে যেটা উজ্জ্ব আছে ওয়ার আর ডাইয়ের মাঝখানে সেটা হলো ইউ, কিন্তু ইউ তো আমার আসল সাবজেক্ট ছিল না, আসল সাবজেক্ট ছিল হি, দ্যাটস ওয়াই এটাও ভুল। কি এখন মাথা খুলতেছে সবার নাকি ব্রেন খুলতেছে? আচ্ছা, সি নাম্বারটা দেখেন সেম ভাবে অ্যান্ডের পরে দিছে ডাই, কিন্তু বলেন তো এখানে ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে না, তো ইউ সাবজেক্ট তো উজ্জ্ব নাই, থাকা লাগবে হচ্ছে হি। তো হি তো আর উজ্জ্ব রাখা যায় না, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ উজ্জ্ব থাকতে পারে, অন্য কোনো সাবজেক্ট উজ্জ্ব থাকে না। উজ্জ্ব থাকা মানে কি? দেখা যাবে না। তাহলে এখানে সি নাম্বারটাও ভুল। আনসার কোনটা এখন আপনারাই বলেন। কি তার মানে আপনি সিম্পল কমপ্লেক্স ঠিকই বুঝেন, জাস্ট এইটা বুঝতেন না যে এখানে সাবজেক্ট কে থাকলে কে উজ্জ্ব করা যায়, কাকে বাদ দেওয়া যায়। সো এইগুলো অ্যাডভান্স লার্নিংয়ের ক্লাস, তারপরেও কপালগুলো আপনাদেরকে এটা প্রশ্নটা বুঝালাম। বেসিক টু অ্যাডভান্স লার্নিংয়ের কোর্সে কিন্তু এই ধরনের মারাত্মক জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। বেসিক টু অ্যাডভান্স কোর্সে এই টাইপসের কিছু মারাত্মক জিনিস শেখাবো, মনে হবে আপনি পারেন, বাট কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন না। ওকে, সীমা মধু পারছেন, যাদের এইটুকু বুদ্ধি ছিল তারা পেরেছেন, গুড। 2 নাম্বারটা সলভ করেন, 2 নাম্বার। ডু আর ডাই, মেক ইট সিম্পল। ডু আর ডাই, মেক ইট সিম্পল। আমরা ক্লাসে 1 ঘন্টার মতোই থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণ এইগুলোই ডিসকাস চলবে। ডু আর ডাই, মেক ইট সিম্পল, এইটা ডু আর ডাই। তাহলে আপনার মাথায় এখন একটা জিনিস ঢুকেছে, সেখানে এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, এইখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, দুই পাশেই ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে, ইউ ডু অর ইউ ডাই, তাই না? এটাকে করতে বলেছে সিম্পল, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সিম্পল মানেই কি? একটা ফাইনাইট ভার্ব, কোনো কনজাংশন থাকবে না। ভালো কথা, কোনো সেন্টেন্সেই কনজাংশন নাই, কোনো সেন্টেন্সেই কনজাংশন নাই। ফাইনাইট ভার্ব লাগবে একটা, উইল ডাই দ্বারা আমরা ফিউচার টেন্স চিনি, টেন্স চেনা যায় মানে এটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে তো কোনো ধরনের ভার্বই নাই, এটা তো এমনি বাদ, জিরো ভার্ব। জিরো ভার্ব দিয়ে তো কোনো সেন্টেন্স হয় না, হবে? সেন্টেন্স হতে হলে অন্তত একটা ভার্ব লাগে। এটা দেখে আপনি কোনো টেন্স চিনতেছেন? কোনো টেন্স চিনছেন না, বি নাম্বার। তার মানে এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্বই নাই। তো ফাইনাইট ভার্ব নাই, এ ধরনের তো কোনো স্ট্রাকচার আমাদের নাই, ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। তার মানে 2 এর এ নাম্বার একটা ফাইনাইট ভার্ব আছে, হলেও হতে পারে। সি নাম্বার উইদাউট ডুইং ইউ উইল ডাই, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, ফিউচার টেন্স চেনা যাচ্ছে। উইদাউট ডুইং ইউ ডাই, এটাও ফাইনাইট ভার্ব চেনা যাচ্ছে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন আসল আনসার কোনটা? এ সি ডি এর মধ্যে আসল আনসার কোনটা? দেখি আপনারা কি বলেন। রাইট, সবাই পারছেন, তার মানে আপনাদের ব্রেইনে কিছুটা হলেও জিনিস ঢুকেছে। আনসার সি, উইদাউট ডুইং ইউ উইল ডাই। তার মানে কাজটা করো অথবা তুমি মারা যাবে, কাজটা করো অথবা তুমি মারা যাবে, নতুবা তুমি মারা যাবে। উইদাউট ডুইং, কাজটা না করলে ইউ উইল ডাই, তুমি মারা যাবে। তার মানে ফিউচার সেন্সে আনসার হচ্ছে সি নাম্বার, আনসার সি। আনসার সি পারফেক্ট মিনিং দিচ্ছে, ব্যাস। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার। 3 নাম্বার তো অলরেডি করলাম, সপ্তম নিবন্ধন আসা কোশ্চেন, এটা করছি একবার। এটা একটু বড় করবেন, থাক আর দরকার নাই। এটা একটা টপিক, আর একটা টপিকের আন্ডারে পড়েন। এখানে কি লেখা আছে বলছি, এন্ডের উভয় পাশে একই অথবা ভিন্ন সাবজেক্ট থাকবে। এই ক্ষেত্রে বিং, হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ হবে, কম্পাউন্ড থেকে সিম্পল হবে। এখন আমরা কম্পাউন্ড টু সিম্পলের একটা নিয়ম শিখছি। বিং, হ্যাভিং থাকলে সেগুলোকে চেঞ্জ করে কি করতে হয়?
আমরা সরাসরি উদাহরণে যাই। এটা একটু পড়েন, আপনাদের এই রুলসটাকে একটু সাহায্য করবে। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং প্লাস ভি3 দ্বারা শর্ট করতে হবে। অর্থাৎ ফাইনাইট ভার্বের পজিশনে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে, এইগুলোকে আপনি ফাইনাইট ভার্ব থেকে নন ফাইনাইটে রূপান্তর করতে চাইলে, অর্থাৎ সেন্টেন্স থেকে তো নন ফাইনাইট ফাইনাইট তুলে দেওয়ার প্রয়োজন হতে পারে। যখন কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব তুলে দেওয়ার প্রয়োজন হয় সিম্পল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ফাইনাইট ভার্ব তুলে দেওয়ার ক্ষেত্রে যে সিস্টেম সেটা শেখানো হচ্ছে। একটা ফাইনাইট ভার্ব তুলে দেওয়ার সিস্টেম হলো এম ইজ আর ওয়াজ আর থাকলে সেইগুলোকে তুলে দেওয়ার জন্য বিং প্লাস ভি3 তৈরি করতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেইগুলো টেন্স তুলে দেওয়ার জন্য হ্যাভিং প্লাস ভি3 করতে হবে। এছাড়াও মেইন ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ফাইনাইট ভার্বগুলোকে নন ফাইনাইটে রূপান্তর করা যাবে। তাহলে ফাইনাইটকে নন ফাইনাইটে রূপান্তর করতে হলে আমাদের এই পলিসিটা অবলম্বন করা যেতে পারে। তাহলে একটা সিস্টেম শিখলাম আর কি। আসেন, এগুলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এগুলো আমার লাগবে না, এগুলো লাগবে না, উদাহরণ দিয়ে কাজ করব। 1 নম্বর প্রশ্ন, কাজী নাজমুন নাহার, ইভানা, আশার আলো, শাহিনুর রহমান ভাই 1 নম্বরটা বলেন। হি শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট। হি শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট। এখন এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারছেন কিনা আপনারা? এই যে অ্যান্ড আছে, অ্যান্ড কোন কনজাংশন? এই যে অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর মানে কম্পাউন্ড সেন্টেন্স, সেখানে দুটো ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। দুইটা ফাইনাইট ভার্ব কি? ওয়েন্ট মানে ভি2, আমরা এটাকে চিনি পাস্ট ইনডেফিনিট টেন্স। শাট এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে টেন্স চেনা যায় এরকম ভার্ব আছে দুইটা, মানে দুইটা ফাইনাইট ভার্ব। তো একের আনসারটা কি হবে? আপনারা একটু আনসার করার চেষ্টা করেন। একের আনসার কি করেছেন সবাই? সি নাম্বার, এ নাম্বার? আচ্ছা, এক একজন এক এক রকম করেছেন। আসেন আমরা চেষ্টা করি। প্রথম প্রসঙ্গ, এটাকে তৈরি করতে হবে সিম্পল। সিম্পল তৈরি করবেন মানে এখানে কোনোটার মধ্যে সেটা কি থাকা যাবে না, সিম্পল মানে সেখানে কনজাংশন থাকা যাবে না। রিল্যাক্সে শিখেন, কনজাংশন থাকা যাবে না। সো কনজাংশন যেগুলো আছে সেগুলো বাদ। কনজাংশন আছে এরকম কোথায়? এই যে বি নাম্বারে বিফোর দিয়ে একটা কনজাংশন আছে, সো এটা তো আগেই বাদ। কনজাংশন থাকা যাবে না, প্রথম কথা, ভালো কথা। তারপরে আর কোনোটাতে কনজাংশন আছে? নাই। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে ফাইনাইট ভার্ব লাগবে কয়টা? সিম্পল সেন্টেন্স একটাই ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব কটা লাগবে? একটাই লাগবে। এখন আসেন, যে কাজটুকু করতে হবে, ফাইনাইট ভার্ব একটাই লাগবে। এখন আমরা তুলে দিব কোন অংশকে? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশকে তুলে দিতে হয়, প্রথম অংশের ফাইনাইট ভার্ব তুলে দিতে হয়, প্রথম অংশের ফাইনাইট ভার্ব তুলে দিতে হয়। সো প্রথম অংশের ফাইনাইট ভার্ব সেটাকে তুলে নন ফাইনাইট করতে হবে। প্রথম অংশের ফাইনাইট ভার্বকে শাট। ফাইনাইট ভার্ব মানে যেটা দেখে টেন্স চেনা যায়, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো শার্ট ফাইনাইট ভার্বকে আমরা তৈরি করতে হবে নন ফাইনাইট। আর আমরা বলছিলাম যে মেইন ভার্বের থাকলে সেটাকে যদি নন ফাইনাইট করতে হয় তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়। তো শার্ট হয়ে যাবে শার্টিং। তো শার্টিং কোথায় হবে? ক্লোজিং আসার তো কোনো কারণই নাই। আমাদের কি মূল সেন্টেন্সে কোথায় ক্লোজিং ছিল? না, তার মানে এই সেন্টেন্সটা আগেই বাদ, আমাদের চিন্তা চেতনা কমিয়ে দিবে। এখন আসেন, বাকি থাকলো এইখানে একটা শার্টিংটা ডোর, হি ওয়েন্ট আউট, আর এটা বলছে হি ওয়েন্ট আউট শার্টিং ডোর। এইখানে ভুল করেছে, শার্টিংয়ের পরে ডোরের আগে আর্টিকেল দেয়নি, এটা ভুল করেছে। তার মানে এটাও হতে পারতো, কিন্তু এখানে আর্টিকেল ইউজেস না থাকার কারণে এটা ভুল। আনসারটা হচ্ছে 1 নম্বর। তার মানে আপনার কম্প্যারিজন হবে এ আর সি এর মধ্যে, কনফিউশন কাজ করবে। হ্যাঁ, কনফিউশন কাজ করবে। তার মানে দরজা বন্ধ করিয়া সে বাইরে গেল, আর কম্পাউন্ডে আছে সে দরজাটি বন্ধ করলো এবং সে বাইরে গেল। সো আনসারটা এখন কোনটা বাংলা মিনিং ভালো মিলছে? তাহলে এখানে আনসার মিলছে শাটিং দ্য ডোর, দরজা বন্ধ করিয়া, শি ওয়েন্ট আউট, সে বাইরে গেল। এটাও মিলতো, সে বাইরে গেল দরজা বন্ধ করিয়া, কিন্তু এখানে ডোরের আগে আর্টিকেল দির ইউজেসটা নাই। বুঝতে পারলাম? তাহলে আনসারটা হচ্ছে 1। তাবাসসুম, পেরেছেন? দেখেন
পরীক্ষা আসলে আপনারা পারবেন কিনা দেখেন। এগুলো কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে বিভিন্ন বইতে, বাট আমি সব নিয়ম আপনাদেরকে পড়াচ্ছি না, শুধু এই 3টা লাইন দিয়ে শেখাচ্ছি। এটা আপনার কনফিডেন্স গ্রো করছে যে আপনি হ্যাঁ 3টা লাইন জানা থাকলে অপশন দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে পারবেন। 2 নাম্বারটা বলেন। 2, দ্য ম্যান সেড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। 2 নাম্বারে কি বলছেন, সেকেন্ড সেন্টেন্সে ইউ চেঞ্জ হলো কেন? আরিফুর রহমান কত নাম্বার প্রশ্ন বলছেন আপনি? বুঝতে পারিনি। 2 নাম্বার বলেন। 2, দ্য ম্যান সেড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। লোকটি এটা বলল এবং বাইরে চলে গেল। দুই নাম্বার, আরিফুর রহমানের কোশ্চেনটা ক্লিয়ার না। মিজানুর রহমান, রমজান মাসে কিন্তু আমাদের ক্লাসগুলো রাতে হবে না, রমজান মাসে আমরা বিকেল টাইমে ক্লাস নিব। আচ্ছা 2 নাম্বার, আচ্ছা আপনারা 2 এর আনসার করেন, তারপরে 1 নিয়ে আরেকবার একটু কথা বলবো। 2 নাম্বার বলছে দ্য ম্যান সেড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। এইখানটা বললে একজনের একটা বিষয় ক্লিয়ার হবে। একই সেন্টেন্সে যদি একই সাবজেক্ট হয় তবে সেই সাবজেক্টটা অ্যান্ডের পরে উজ্জ্ব থাকে। এখানে অ্যান্ডের পরে যে সাবজেক্টটা উজ্জ্ব আছে সেটা হলো দ্য ম্যান। এটা অনেকে বুঝছেন কিনা। লোকটা এটা বলল এবং সে চলে গেল। এখানে কিন্তু লোকটা বলল তুমি চলে গেলে এরকম অর্থ না, লোকটাই বলল এবং সেই লোকটাই চলে গেল। সো এখানে একই সাবজেক্ট উজ্জ্ব রাখা আছে হি। সো কখন হি উজ্জ্ব থাকে? যখন হি এর নাউন শব্দটা সামনে থাকে। একটা সেন্টেন্সে একই সাবজেক্ট 2 বার লেখা হয় না, তার মানে এখানে হি উজ্জ্ব আছে, এর মানে এই না যে উজ্জ্ব থাকবে সবসময় ইউ, ঠিক আছে? সেখানে কোনো জায়গায় উল্লেখই থাকবে না, কোনো নাউন উল্লেখ থাকবে না, সেই সমস্ত ক্ষেত্রে ইউ উজ্জ্ব। কিন্তু যখন এখানে নাউন উল্লেখ আছে দ্য ম্যান, তার মানে এখানে আসলে দ্য ম্যানই আলাদা সাবজেক্ট ছিল, যেটা ম্যানের পরিবর্তে হি লেখা হতো, কিন্তু সেটা এখানে লেখা হয় না। একই সাবজেক্ট 2 বার লেখা হয় না, ঠিক আছে? এর মানে হলো এখানে উজ্জ্ব আছে দ্য ম্যান বা হি। আরিফুর রহমান এবার ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখানে আনসার কোনটা? 2 এর আনসার। 2 এর আনসার করেছেন নাকি? 2 এর 1, 2 এর 1, 2 এর 1, রাইট। 2 এর 1 আমার বলার কিছু নাই, পেরেছেন সবাই। 2 এর 1 এই অংশটাকে ছোট করব, বা এই যে সেইট পাস্ট ইনডেফিনিট টেন্স এইটাকে আমরা নন ফাইনিট করব। তার মানে সরাসরি ভার্বকে আইএনজি যোগ করে দেব। সেইং দিস দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে, এই দ্য ম্যান সাবজেক্টটাই পরেরটাই চলে গেল। ফাইন, আর কিছু বলা লাগবে না, আমরা এই রুলসটা থেকে অগ্রসর হতে পারি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এগুলো কারেকশন এখানটা দরকার নাই, ট্রান্সফরমেশন পড়ি। পরের টপিক মাস্ট প্লাস V1 যুক্ত অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। সাইদ আফ্রিদি, বেসিক কোর্স নিবন্ধনের পরে আপনি যুক্ত হলে আপনি যুক্ত হন, তাতে সমস্যা নাই, কারণ বেসিক কোর্স আপনি যখনই যুক্ত হবেন তখন থেকে আপনার 3 মাস টাইম, এতে কোনো সমস্যা নাই। সাজু আহমেদ, কমপ্লেক্স বাক্যে অন্যান্য কনজাংশন বলতে কি বোঝায়? শুরু থেকে ছিলেন না, সাজুর জন্য বলছি। কম্পাউন্ড কনজাংশন অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, এইগুলো বাদে অন্যান্য বলতে বোঝাচ্ছি দো, অলদো, সিন্স, বিফোর, আফটার, টিল, আনটিল, ইফ, সিন্স, ওয়াইল, ওয়েদার, ওয়েন, এইগুলোকে অন্যান্য বলতেছি। দ্যাট, সো দ্যাট, ওইগুলো হচ্ছে অন্যান্য, ঠিক আছে? অন্যান্য কনজাংশন মানে এইগুলো বাদ দিয়ে যত কনজাংশন তাদেরকে অন্যান্য কনজাংশন বলতেছি। মাস্ট প্লাস V1 প্লাস অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড। মজিদ বলছেন 1 নিয়ে কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ 1 নিয়ে বলতে চেয়েছিলাম, ওটা যার সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে আর দরকার নেই। A প্লাস বি হোল স্কোয়ারের সূত্রমূত্র বাদ, আমরা চলে যাব কোশ্চেনে। এই কোশ্চেনটা সলভ করেন। 1 নম্বর, আরেকটা রুলসের 1 নম্বর প্রশ্ন, পরের রুলসের 1 নম্বর প্রশ্ন। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, মেক ইট কম্পাউন্ড উইদাউট চেঞ্জিং মিনিং। উইদাউট চেঞ্জিং মিনিং এটা না বললেও আমাদেরকে বুঝে নিতে হবে যে মিনিং চেঞ্জ না করে এগুলো ট্রান্সফরমেশন হয়। নিবন্ধনে সরাসরি উল্লেখ করা আছে সিলেবাসে যে ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন হবে।
আচ্ছা বলেন তো এই সেন্টেন্সটাকে তৈরি করতে বলা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে আপনি কি খুঁজবেন? আপনার তো মনেই আছে জিনিসটা, রুলসের কোনো দরকার নাই। পরীক্ষার হলে ওরা জানেই না টিচাররা যে আমি এরকম একটা সিস্টেম আবিষ্কার করছি, এক্সপার্ট আলিম এরকম সিস্টেম আবিষ্কার করছে। এটা জানলে তো ওরা একই টাইপের কোশ্চেন বুঝাই দিতাম। দেখেন ক্লাস আর বেশি না, 10 মিনিটে শেষ করে দেবো, 5-10 মিনিটে। আপনার না চাইলে বন্ধ করি, আমার তো যায় আসে না কিচ্ছু। তারপরে আমার একটা আফসোস থাকবে যে আপনাদের শেখাতে পারলাম না। শেখানো আসলে কি, শেখানোর জিনিস অনেক, তবে কার্যকরী জিনিস আমি শিখাই যেটা আপনার পরীক্ষায় লাগবে। সো কম্পাউন্ড মানে অ্যান্ড অর নট বাট সো ইয়েট ফর, এক জায়গাতে আছে অ্যান্ড, তো চোখ বুঝে এটা আনসার করেন, এমনি মিলে যাবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কোনো নিয়ম শিখতে হলো এখানে, জাস্ট খালি এই 3টা জিনিস শিখলে এনাফ। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, বলছে এটাকে কম্পাউন্ড করেন, করেন তো এটা কম্পাউন্ড। কি আপনাদের মজা লাগতেছে না যে আপনি খুব সহজেই অনেক রুলস না শিখে সামান্য কয়েকটা জিনিস দিয়ে বের করতে পারছেন? যেহেতু প্রিলির ক্লাস, প্রিলি সিস্টেমে পড়বো, এটাই তো টিপস। আর এরকম হাজারো টিপস দিয়ে সাজানো এক্সপার্ট ইংলিশ, হাজার হাজার টিপস আছে এখানে। টিপস আছে, বেসিক পড়াশোনা আছে, অ্যাডভান্স আছে। জীবনে একটা বই ঘরে রাখবেন, আপনার আজীবনে কোনো ইংলিশের জন্য অন্য কোনো বইয়ের পিছনে দৌড়াতে হবে না। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, কম্পাউন্ড তৈরি করতে বলছে। সো আপনি খুঁজেন এই নাম্বারটা কি কম্পাউন্ড হওয়ার সম্ভাবনা আছে যদি ইফ থাকে। ইফ তো এই কনজাংশনের বাইরে, মানে অন্যান্য কনজাংশন, বুঝতেছেন তো, অন্যান্য কনজাংশন, এটা বাদ। বি নাম্বারটা কি ভুল হতে পারে? কেন ভুল? কারণ এখানে কম্পাউন্ডের কোনো কনজাংশনই নাই। অ্যান্ড অর নট বাট সো ইয়েট ফর কোথায় আছে? কোথায়ও নাই, তো এটাও বাদ। সি নাম্বার, এখানে অ্যান্ড অর নট বাট সো ইয়েট ফর কোথায় আছে দেখেন তো, কোথায়ও নাই, এটাও বাদ। তো এক জায়গাতে আপনি লক্ষ্য করেন এইখানটাতে শুধুমাত্র অর আছে। সো এর চেয়ে আর ইজি কীভাবে চিন্তা করবেন? কি আর কোনো ইজি আছে? তাহলে আপনি বলেন, অত নিয়ম শিখে লাভ আছে? এটাকে বলা হয় হচ্ছে আসলে সুপার বেসিক। সুপার অ্যাডভান্স দেখছেন, সুপার বেসিক দেখেন নাই, এইটা দেখে নেন, ঠিক আছে? একজন খুব অসুস্থ, ঢাকা ভার্সিটি কিডনি হাসপাতালে ভর্তি আছেন, 2-3টি ক্লাস করতে পারিনি, আমার জন্য সবাই দোয়া করবেন। নজরুল ইসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি জানি যা এটা আমাদের একজন পরিবারের সদস্য নজরুল ইসলাম ভাই, উনি অসুস্থ, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমাদের এখানে অনেক হাফিজ মাওলানা আছেন, আপনাদের দোয়া করলে খুব কাজে দেবে। এরপরে এটা আরেকটা নিয়ম দেখেন, আমি এগুলো নিয়ম আপনাকে বললামই না, কিছু নিয়ম সংক্রান্ত, এই যে a + b হোল স্কয়ার সূত্র টুত্র কিচ্ছু দেখালাম না, আমরা সরাসরি উদাহরণ সলভ করি। উদাহরণ সলভ করি। আই নো হিজ বার্থডে, তৈরি করতে বলেছে হচ্ছে কমপ্লেক্স। আই নো হিজ বার্থডে, তৈরি করতে বলেছে কমপ্লেক্স। আপনি এখন কমপ্লেক্স খুঁজবেন, আপনার কাজ হলো কমপ্লেক্স খোঁজা। কমপ্লেক্স খুঁজেন, কমপ্লেক্স খুঁজবেন মানে 2টা ফাইনাইট ভার্ব, অন্যান্য কনজাংশন। আচ্ছা এই নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করি। আই নো অ্যাবাউট হিজ বার্থ অ্যান্ড, বলেন তো অ্যান্ড হলে কি সেটা কমপ্লেক্স হয়? অ্যান্ড মানে সেটা কি কমপ্লেক্স? সেটা কম্পাউন্ড হয়, তাহলে এটা বাদ। বুঝতেছি? বি নাম্বার, হিজ বার্থডে ইজ নন, এটা কমপ্লেক্স হওয়ার কোনো সুযোগ আছে? এখানে কোনো কনজাংশন আছে? নাই। কমপ্লেক্স হতে হলে একটা অন্যান্য কনজাংশন লাগবে। আই নো হোয়েন হি, এটা একটা অন্যান্য কনজাংশন হইতে পারে। দিস ইজ হিজ বার্থডে অ্যান্ড আই নো ইট, এটা দেখেন অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে এটা কি কমপ্লেক্স হইতে পারে? অ্যান্ড থাকা মানে কম্পাউন্ড, একটাই বাকি থাকে সি। এখন মিনিং না বুঝলেও আপনার আনসার এইটাই। আসলে টিচার জানতোই না যে এইভাবে মাইনাস ফর্মুলায় একটা আনসার বের করা যায়। সি আনসার বাংলা কি? আই নো হিজ বার্থডে, আমি তার জন্মদিন জানি। আই নো, আমি জানি। হোয়েন হি ওয়াজ বর্ন, সে কখন জন্মগ্রহণ করেছে। সেন্টেন্সটা মিনিংটা একটু চেঞ্জ আসলেও কিন্তু আসল বিষয়টা একই আছে, তাই না? আমি তার বার্থডে জানি, আমি জানি কখন সে জন্মগ্রহণ করেছে। শুধু নজরুল ইসলাম ভাই না, আরও যারা অসুস্থ আছেন সবাই যেন সুস্থ থাকে সেই দোয়া করেন। ওকে, তারপর আসি। কি এখন আমার মনে হয় আমি যত কোশ্চেন দেবো আপনারা পারবেন। আরেকটা প্রমাণ করি, 3 নম্বরটা নিবন্ধনের প্রশ্ন দেখেন।
বলেন 3 নাম্বারটা বের করার চেষ্টা করেন। এইখানে একটু ব্যাপার আছে, একটু অ্যাডভান্স কোশ্চেন, এটা একটু চেষ্টা করেন তো আপনারা। আউট অফ দ্য বক্স মানে স্বাভাবিক নিয়মের বাইরে গিয়েও কিছু চিন্তা করেন এখানে। 3 নাম্বারটা আমরা ক্লাস শেষ করব, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। হি কনফেসড হিজ গিল্ট, এইটা আছে সিম্পল সেন্টেন্সে, তৈরি করতে বলেছে কমপ্লেক্স। ভেরি ফাইন, কমপ্লেক্সের কনজাংশন সবগুলোতে আছে, হোয়েন আছে, দ্যাট আছে, বিকজ আছে, দো আছে। এখন সবগুলোতে তো কমপ্লেক্সের কনজাংশন আছে, আসলে আনসার কোনটা হবে? আসল আনসারটা কোনটা হবে? তিন নাম্বারটা বলেন। 3 নাম্বার, 3-এর আনসারটা একটু বলেন। দেখি 3-এ আপনাদের একটু অর্থগত ফ্যাক্টরটা কাজ করছে এখানে, ঠিক আছে? হি কনফেসড হিজ, আয়েশা সিদ্দিকা রাগা যাবে না, আপনিও রাগেন না, ক্লাস করেন। বলছে কি হি কনফেসড হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করলো। তো হি কনফেসড হোয়েন হি বিকেম গিল্টি, যখন সে দোষী ছিল তখন স্বীকার করলো, নাকি দোষ হওয়ার পরে স্বীকার করলো? অর্থগত কারণে এটা মার্ক, এটা বোঝাচ্ছে যে সে স্বীকার করেছিল সে দোষী ছিল, নাকি সে স্বীকার করলো যে সে দোষী। এখন দেখেন হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, সে স্বীকার করলো যে সে দোষী ছিল। তার মানে বর্তমান সময়ে এটা হলো আগের প্রেজেন্ট টাইমের মতো কাজ করছে, এটা হলো অতীত টাইমের মতো কাজ করছে, অর্থাৎ দুইটাই কিন্তু অতীত সেন্টেন্স। হি কনফেস, সে স্বীকার করলো, বিকজ হি ওয়াজ গিল্টি, কারণ সে ছিল দোষী। হি কনফেসড দো হি ওয়াজ নট গিল্টি, এটা ভুল, ডি নাম্বারটা ভুল, এটা সবাই বুঝতেছেন। কিন্তু এবিসির মধ্যে একটা কনফিউশন কাজ করবে সবারই, এবিসির কনফিউশনটা দূর করার চেষ্টা করেন। কিভাবে দূর করব? হি কনফেসড হিজ গিল্টি, তাই না? গিল্ট, তার দোষ স্বীকার করলো। এখন দেখেন এখানে প্রত্যেকটাতে হি বিকাম গিল্টি, এটা একটা ভুল, কারণ বিকাম অতিরিক্ত ভার্ব আনা যাবে না, এটা বাদ দিতে পারি। কারণ এই ধরনের সেন্টেন্সে আমরা বি ভার্ব দিয়ে কাজ করাবো। নিয়মটা হলো পসেসিভ প্লাস নাউন থাকলে এটাকে যদি আমরা ফাইনাইট ভার্ব দিয়ে আনতে চাই, তার মানে এই অংশটাকে হচ্ছে সিম্পল সেন্টেন্সে, এইটাকে আমরা কমপ্লেক্সে ফাইনাইট ভার্ব ঢুকাবো এর মধ্যে। তো ফাইনাইট ভার্ব দিতে চাইলে এই হিজকে হিতে রূপান্তর করতে হবে, আর একটা মাঝখানে বি ভার্ব নিতে হবে। বি ভার্ব মানে কি? অ্যাম ইজ আর ওয়াজ আর, তো বি ভার্ব দিয়ে কোনটা কোনটা আছে, এই নাম্বারটা আগেই বাদ গেল কারণ বিকাম হবে না। বি ভার্ব আছে বি নাম্বারে ওয়াজ আর সি নাম্বারে ওয়াজ, বি ভার্ব নিলাম। এখন দেখেন তাহলে দুই জায়গাতে বি ভার্ব নেওয়া ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? বি আর সিতে, এখানে আছে দ্যাট, এখানে আছে বিকজ। এখন এই দুটোর মধ্যে সমস্যা, দুটোর মধ্যে আসল আনসার হচ্ছে বি নাম্বার। এখানে কারণ বোঝানোর ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই যে সে কনফেসড করলো যে, স্বীকার করলো যে কারণ সে ছিল গিল্টি, না, বরং সে স্বীকার করলো যে, একটা নর্মাল মিনিং দিচ্ছে, সে স্বীকার করলো যে সে ছিল দোষী। আনসার হচ্ছে বি নাম্বার। এইটা না সে স্বীকার করলো কারণ সে ছিল দোষী, এরকমটা না, বরং সে স্বীকার করলো যে সে ছিল দোষী। এই সিম্পল সেন্টেন্সটাতে কারণ বোঝানোর মতো কোনো ধরনের ক্লু কিন্তু দেওয়া নাই সিম্পল সেন্টেন্সে। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা কারণ বোঝানোর কনজাংশন না, বরং যে বা যা অর্থে, যে অর্থে দ্যাট কনজাংশনটা নিতে হবে। বি নাম্বারটা একটু এক্সেপশনাল ছিল। সো ক্লাসের শেষের দিকে তো একটু অ্যাডভান্স দিয়ে একটা কোশ্চেন দিতেই পারি, যেটা আমার অধিকার আছে, আপনাদেরও শেখার অধিকার আছে। তো ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাস শেষ করেছি, আর তেমন নাই, এগুলো আপনারা টুকটাক পড়লেই হয়তো পারবেন। জরুরি কয়েকটা কোশ্চেন দিয়ে শেষ করব। 1 নম্বরটা একটু সলভ করেন। দ্য কমপ্লেক্স ফর্ম এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটা নিয়ে খুব বিতর্কিত একটা প্রশ্ন, বিতর্কিত একটা প্রশ্ন। ঠিক আছে, জান্নাতুল নাইম তানভি, এইটাকে দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এই সেন্টেন্সে গ্যাদার্স হলো আসল সাবজেক্ট, মানে যেটা জড়ো করা বোঝাতে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা আছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা আছে। তো এখানে এই সেন্টেন্সটাকে তৈরি করতে বলা হয়েছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে আপনারা কমপ্লেক্সের মতো খুঁজেন। কমপ্লেক্স হওয়ার জন্য দ্যাট আছে, কমপ্লেক্স হওয়ার জন্য দো আছে, কমপ্লেক্স হওয়ার জন্য হোয়াট আছে, কমপ্লেক্স হওয়ার জন্য এটাতে কোনো কনজাংশন নাই, ও সিন্স আছে। এখন প্রশ্ন হলো আনসার কোনটা?
এখন আনসার কোনটা? আমার দুটো করে ভার্ব লাগবে। ভার্ব লাগবে কটা করে? দুইটা করে। এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, এ স্টোন দ্যাট রোলস, রোলস একটা ভার্ব, আর হলো গ্যাদার্স একটা ভার্ব, দুইটা ভার্ব আছে। দো এ স্টোন রোলস ইট গ্যাদার্স নো মোস। যদিও একটা স্টার রোলস করে, এটা অর্থ মিলছে না। দো অলদো তখনই আনবেন যখন আপনি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট পাবেন। আমরা প্রথম দিকে শিখেছিলাম ইনস্পাইট অফ অথবা ডেসপাইট পেলে আমরা সেটাকে দো অলদো দ্বারা করব। এখানে বাংলা মিনিংটা সহজ, যে গড়ানো পাথরে মশ বা এটাকে কি বলা হয়, যে ফাঙ্গাস বা অতিরিক্ত শ্যাওলা জমে না। তাহলে এ স্টোন দ্যাট রোজ, একটা পাথর যেটা গড়িয়ে যায়, গ্যাদার্স নো মোস, সেখানে কি জমে না? শ্যাওলা জমে না। আনসার কিন্তু এ নাম্বার। এ নাম্বার। এখানে সিম্পলি কোনো কারণও বোঝায় নাই। সিন্স এ স্টোন ইজ রোলিং, এখানে ইজ রোলিং কন্টিনিউয়াস টেন্স করার সুযোগ নেই, কন্টিনিউয়াস টেন্স করার সুযোগ নেই। যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স নিব না, বরং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিব। এই জন্য চিরন্তন সত্য বাক্য এটা ভুল। এ স্টোন হোয়াট রোলস গ্যাদার্স নো মোস, এখন এ আর সি এর মধ্যে উত্তর। এ না থাকলে সি, সি না থাকলে এ, এই দুটোই সঠিক। এ আর সি দুটোই সঠিক। এ না থাকলে সি উত্তর, সি না থাকলে এ উত্তর। বি নাম্বার ভুল, কারণ হচ্ছে দো অলদো দিব না। দো এ স্টোন রোলস, যদি স্টোন একটি গড়াগড়ি করে, ইট গ্যাদার্স নো মোস, তার মানে এটা দো অলদো দ্বারা হচ্ছে বিপরীত সেন্স বোঝাচ্ছে। যদিও এটা রোল করে বা ঘুরে, তথাপিও এটাতে শ্যাওলা জমে না। কিন্তু এটা তো সেটা বলা উচিত ছিল না, বরং মিনিংটা তখন উল্টে যাচ্ছে, তাই না? এরকম কোনো বিষয় এখানে নেই। সিম্পলি বলতেছে এখানে যে পাথর গড়িয়ে যায় তার সাথে শ্যাওলা জমে না। সো আনসারটা এ আর সি এর মধ্যেই হবে। এ না থাকলে সি, আর সি এ আর একসাথে থাকলে এ নাম্বার আনসার করবেন। সি কেন? সি একই রকম, এই যে হোয়াট অথবা দ্যাট দুটোই বসতে পারে। একটা বস্তুবাচক শব্দের ক্ষেত্রে হোয়াট দ্যাট দুটোই বসতে পারে, কিন্তু প্রকৃত আনসার হলো দ্যাট। দ্যাট না থাকলে আপনি হোয়াট আনসার করতে পারবেন। এরপর এটা লাগবে না, এটা লাগবে না। এই প্রশ্নটা আপনাদের একটা প্রশ্ন, এটা সলভ করেন। এইটা নিবন্ধনে আসা জরুরি আর কয়েকটা কোশ্চেন আছে, 2-4টা, এটা সলভ করে দিলেই ক্লাস শেষ হবে। 4 নম্বরটা বলেন। 4 হিলাল উদ্দিন হিমু ভাই, এমডি মাহিদ ভাই, শাহাইনুর রহমান। 4 মিস করেন না, আরেকটু ক্লাস আছে, একটু কষ্ট করেন। 4 হি গেভ মি আ ড্রেস হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। এইখানে সিম্পল করতে বলছে। সেন্টেন্সটা যে কমপ্লেক্স সেটা তো বুঝতে পারছি। হুইচ অন্যান্য কনজাংশন, একটা ফাইনাইট ভার্ব যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, আরেকটা ফাইনাইট ভার্ব যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে। তো দুটো ফাইনাইট ভার্বের মধ্যে যেহেতু সিম্পল করতে বলেছে, তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকবে, আবার কনজাংশনও উঠে যাবে। তো 4-এর আনসারটা কি হবে? 4-এর আনসার কেউ বলতেছেন ডি, কেউ বলতেছেন সি। আচ্ছা, সি আর ডি এর মধ্যে একটা তো এইখানে দেখতে হবে, এন আছে আর এ আছে। তো এ পাশে আছে এক্সপেন্সিভ বিভাগ, আরে আর্টিকেলের নিয়মে ভাওয়েল, তাই না? তো এক্সপেন্সিভের আগে এ বসে না, এন বসে। এটা তো আর্টিকেলের খেলা দিয়ে আপনি এটা বন্ধ করবেন। কোনটা নষ্ট করবেন? আর্টিকেলের খেলায় ভুল আছে, এটা সি ভুল আছে আর্টিকেলের নিয়মে। আচ্ছা, তাহলে সি আর ডি এর মধ্যে ডিটা কারেক্ট আছে প্রথম দৃষ্টিকোণ। এখন আসেন বি নাম্বারকে কি বলবেন? হি গেভ মি আ ড্রেস অ্যান্ড, ও আচ্ছা, এখানে তো অ্যান্ড আছে, সোজা হিসাব অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড আছে মানে এটা বাদ, কারণ সিম্পল লাগবে আমার। শুধু অ্যান্ড থাকলে যে বাদ তা না, এখানে আবার আরেকটা কেস হলো দুইটা ফাইনাইট ভার্ব আছে, ওয়াজ আছে, গেভ আছে। আমার তো দুইটা ফাইনাইট ভার্ব নেওয়া যাবে না, তো এটা তো কমপ্লেক্স হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। এ নাম্বার হি গেভ মি আ ড্রেস এক্সপেন্সিভ। ও এইখানে আবার সাজানো হয়নি, এখানে সাজানো হয়নি। সাজানোর নিয়ম কি? আর্টিকেল অ্যাডজেটিভ তারপরে যাবে নাউন, মানে ড্রেসটা যাবে শেষে, ড্রেসটা যাবে শেষে। তার মানে এখানে এটা সাজাতে পারে নাই, ড্রেস এক্সপেন্সিভ হয় না, বরং এক্সপেন্সিভ ড্রেস হয়। ওটা আপনারা বুঝতেছেন, ফাইন, এইটুক তো বুঝেন, তাহলে তো ভালোই হলো। তো 4-এর আনসারটা হচ্ছে আসলে ডি নাম্বার। ফাইন ফাইন, ভালো লাগছে যে আপনারা বুঝতে পারছেন, আমি সাকসেস। সো ঠিক আছে, আজকে আর রুলস পড়াবো না, এগুলো নিয়মকানুন আপনারা পারবেন, না পারার কিছু নাই ইনশাল্লাহ। এইগুলো আপনাদেরকে যে আজকে একটু পরে ক্লাসে শিট দিয়ে দেব,
এই তো মডেল টেস্ট পর্যায়ে চলে আসছিলাম। এই মডেল টেস্টগুলো আপনারা শিটে পাবেন, ঠিক আছে। আর তেমন কিছু নাই, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। এইগুলো সব পড়িয়েছি, সব মিলে যারা পরিপূর্ণ ক্লাসে ছিলেন নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন। তবে অনেক কিছুর মধ্যে আমি পড়িয়েছি মানে কি বলবো, অনেক কিছু ঠিক না, জাস্ট এইটুক জিনিস আমি বোঝাতে সক্ষম, মানে হলো আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা বোঝাতে সক্ষম। এখানে অনেকেই ভীত ছিলেন, কারণ এখানে মিনিমাম নিয়ম আছে 40টা, যেটা আমার এক্সপার্ট বইতেও আছে, অন্যান্য বইতে হয়তো আরও কম আছে। 40টা নিয়ম পড়া যায় না, তবে নিজে নিজে পড়লে পড়তে হতো, আর আমার সাথে পড়ে 40টা নিয়ম না, জাস্ট 3টা লাইন বোঝার মাধ্যমে এগুলো সক্ষম হলেন। তো ঠিক আছে।